সবাইকে আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে আমি রাকিব খান। সো আমি এখন আমার রুমের বাইরে আছি, যে রুমে আমি উঠছি হচ্ছে বাইরের ভিউ। ওইটা হচ্ছে আউটডোর, নিচে সুইমিং পুল আছে। সকালে এখানে গোসল করবো ইনশাআল্লাহ, আল্লাহ ধায়াতে বাঁচায়। এই রুমের আউটডোর ভিউ, ভিউটা কিন্তু সুন্দর। আই গেস দেখা যাচ্ছে রাতের বেলা একদম ঝিকঝিক করতেছে। রুমের কথা যদি বলি, আমি প্রথমে আপনাদেরকে এই রুমে নিয়ে আসি, যে রুমে আমি উঠছি নাজমুল ভাইয়ের। এই টাইপের রুমই হয় নর্মালি ওয়ার্ক পারমিট ভিসাতে। চারজন থাকা যায় এই রুমে, বেসিক্যালি ডাবল করে এই বেডটাকে। ধরেন এই যে আমার প্যান্ট রেখে দিছি, নিচে একটা উপরে একটা। তো এই রুমে ধরেন চারজন থাকলে চারজন রাখেই নর্মালি। বাট নাজমুল ভাই যেহেতু অনেকদিন ধরে এখানে কাজ করতেছে, বসকে বলে সিস্টেমে একাই থাকে, এই রুমটা ওনার একার দখলে থাকে। এটা একটা ফ্ল্যাট, ডরমিটরি বলতে পারেন ওয়ার্কারদের। সবার এরকম সুন্দর ফ্ল্যাট খুব হয়তো আনাবার এর থেকে ভালো পরিবেশে হয়, বাট স্ট্যান্ডার্ড এটা মোটামুটি। যারা এভারেজে ওয়ার্ক পারমিট ভিসাতে আসবেন, এই টাইপের রুমে আপনাদের থাকতে হবে মোটামুটি। আই গেস জামা কাপড় এভাবে রাখা হয়। ব্যাচেলর বাসা তো এরকমই হবে স্বাভাবিক, ঢাকা শহরে যেমন আমরা থাকি আর কি। এটা হচ্ছে পাশের একটা রুম, এখানে ইন্ডিয়ান ভাইরা থাকে। And এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম দুইটা আছে এই ফ্ল্যাটে, হ্যাঁ। ইগনোর মাই হাফ প্যান্ট, বিকজ হচ্ছে টায়ার্ড আমি। আমাদের এই পাশে আরেকটা রুম আছে, এখানে একটা ভাইয়া ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে এক্সট্রা বেড। তো মানে অনেক সময় গেস্ট আসলে যেন অ্যাকোমোডেট করতে পারে, হ্যাঁ। কিচেন আছে, আগেও বলছি, দেখাচ্ছি। গ্যাস আছে, আপনি রান্না বাড়া করে খাইতে পারবেন। আবার এখানে নিচে ক্যান্টিন আছে, ওদের বললে খাবার এনে দিয়ে যায়। ওয়াশিং মেশিন, যেটা হয় সারাদিন ডিউটি করে আসলে ওনাদের ওই রকম এনার্জি থাকে না যে বাইরে থেকে খাবার কিনে এনে রান্না করে দেন খাবে, হ্যাঁ। তো ওই ধরনের এনার্জি না থাকে, যেটা করে যে নর্মালি খাবার মেসে বলে দেয়, খাবার নিয়ে দিয়ে যায় ওরা। এবং এটা দেখেন সিস্টেম করা আছে যে রান্না করে গরম গরম ঢুকে শেলফ আছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। রেড বুল খাইলাম এতক্ষণ। আমাদের পাঞ্জাবের ভাই আছে, এটা হচ্ছে ওনার इंस्ट्रूमेंट। नहीं नहीं नहीं, कॉपीराइट हो जाएगा, ऐसा नहीं हो सकता है। ফ্রিজ একদম মানে দুইটা ফ্রিজ, এই যে একটা, ওই যে একটা, দুইটাই রানিং। এগুলো তো কোম্পানি দিছে না ভাই, কোম্পানির পক্ষ থেকে না? হ্যাঁ কোম্পানির ইয়েস, সবকিছুই কোম্পানির। এই যা দেখছেন সব কোম্পানি नहीं सब। वो अपना मेरा है। ये तो तुम्हारा गाने के लिए है। इसके पास ये भी है, देखो जिम करता है, ये ऐसा है इसको। আমি জিম করতে চাইতেছিলাম, ওর হচ্ছে অনেক শৌখিন ভাই, অনেক ভালো। আর এটা হচ্ছে বারান্দা, হ্যাঁ। এখানে আমরা মানে বাতাস আছে হিউজ। রাতের ভিউটা এখানে অনেক সুন্দর, আই গেস হেভি ভিউ, গুড ভিউ, আই মাস্ট সে। এখানে দাঁড়াইলে আপনি সারাদিন ধরেন কাজ করে শুধু এখানে দাঁড়ান, মন ভালো হয়ে যাবে, যে সুন্দর ভিউ। जूम करो ना। হ্যাঁ कोई बात नहीं, আপনি জুম করতে হয় না, আমাকে ভাই বলতে জুম করতে। তো এখন আমরা হচ্ছে ভাইয়ের সাথে পরিচয় করাই দিব, আসেন। লেটস হ্যাভ এ মিট উইথ আওয়ার বাংলাদেশি ভাইয়া। প্রথমে পাঞ্জাবির সাথে কথাবার্তা বলি। নাজুল ভাই ফোনে, হ্যাঁ আচ্ছা। समस्या नहीं। আমরা बोलो হচ্ছে ইয়া করতে হবে, हाँ হোয়াট টু কিপ দ্য ক্যামেরা। बात करेगा भाई। ইয়াস, আমরা কথা বলি। अरे मजा आएगा रे। ये बहुत अच्छा हुआ, अच्छा हुआ ना। वो क्या है ना, हम लोग जब बात करते हैं ये बोल काट दे अभी तो। क्यों मेरी भाभी को बोल दे नहीं ये अलग स्टाइल है। चलो আমি যেটা করছি, চেয়ার একটা নিয়ে ক্যামেরা রেখে দিছি तुम इधर बैठो ना सेंटर में। सेंटर में। हमारा तुम तो बताया गया, उसने खुद के लिए सेंटर पॉइंट ले लिया। सो अस्सलाम वालेकुम भाई, हाउ आर यू? ये तो यार कम कम कम, व्हाई यू आर गोइंग? नहीं नहीं, इधर आ जाओ, वीडियो पर कोई बात नहीं, इधर आओ ना। हिंदी में, मेरे को क्या नाम क्या बोलेगा हिंदी में बताएगा कुछ नहीं, इधर आओ ना तुम। नहीं वो जो तुमने बोला अस्सलाम वालेकुम। ओ ले सॉरी, इधर आओ। उसको लिए मैंने अपन, ये तो हमारा रिलीजन में। नहीं तो वो क्या कैसा बोला? क्या हाल है? ठीक है भाई तुम बताओ तुम्हें कैसा लगा अपन का तो मलेशिया? खैरियत, ये देखा हम भी सेम ही है भाई ये देखो। कोई बात नहीं, कोई बात नहीं। तुम्हारा तो मजा है तुम घूमते तुम रहते हो। कितने साल से इधर মালয়েশিয়া में हो? मेरे को 6 साल हो गए। গাইস আমি হিন্দিতে বলতেছি, বাট এটাকে আপনারা নেগেটিভলি নেবেন না। মানে এরকম যেন না ভাবেন যে উনি তো বাংলাদেশি, ওখানে গিয়ে হিন্দি বলতেছে। মানে আমি আমার দেশকে ভালোবাসি, ভাষাকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি, আই ডু লাভ মাই ল্যাঙ্গুয়েজ। এখন উনি যদি আমি বাংলায় জিজ্ঞেস শুধু বলতে পারবে না ভাই। আমি আপনাদের বোঝার স্বার্থে হিন্দি में बता रहे हैं, नहीं तो ये लोग समझेगा मैं आपसे सही बात है, हिंदी में सही बात बात किया। है। अच्छा मानता है ना तुम्हारा तो। या ओ, तो तुम कितने साल में इधर हो मलेशिया में?
मेरे को 6 साल हो गया। 6 साल हो गया। अभी किस कंपनी में हो? अभी मैं काम करता हूँ, टास्को कंपनी का नेम है, ओके, और वेयर हाउस है वो। वेयर वेयर हाउस है। हाउस। उधर में तुम्हारा जॉब रोल क्या है? उधर में मेरा जॉब है, मैं फोर्कलिफ्ट चलाता हूँ। फॉकलिफ्ट ऑपरेटर। फॉकलिफ्ट हम्म। ऑपरेटर। हम दोनों, वो बांग्लादेश का भाई है ना, भाई को फॉकलिफ्ट चलाना वो है? भी फोर्कलिफ्ट ओके। चलाता है, मैं भी फोर्कलिफ्ट फॉकलिफ्ट चलाता को हूँ। उसमें हो ना, माल इधर में लेकर हाँ, जो दूसरी जगह में वो रखते हो। इधर मलेशिया में बोलता है कंटेनर। कंटेनर। जैसे तुम्हारा क्या बोलता है बांग्लादेश में? लॉरी। लोरी। लॉरी। हाँ, लोरी, लोरी सेम हो गया, इधर में भी लोरी बोलता है ओके। आदमी। उसको, उसमें आइटम आता है ना, फुल फुल पैलेट। हम्म। जैसे एक लोरी में 24 पैलेट आता है, तो उसको उससे निकालना होता है। ओके। जैसे दिन में कम से कम 30 लोरी से ज़्यादा आता है, जैसे 30। अभी तुम्हारा बेसिक ड्यूटी कितना घंटा का है? 8 घंटा? बेसिक ड्यूटी है 8 घंटा, लेकिन पूरा आदमी 12 घंटा करता है, ओटी भी करता है। ओटी होता है हाँ, तुम्हारा? मलेशिया में 8 घंटा नहीं चलता है ड्यूटी, 12 घंटा चलता है। 12 घंटा है। वो हाँ। बेसिक सैलरी कितना है? बेसिक सैलरी है हमारा 1500। 1500। 12 घंटा के लिए 1500 रुपया नहीं? नहीं, 8 घंटे के लिए, 8 घंटा के? जो जैसे कंपनी का होता है ना बेसिक। या। जैसे हमारा परमानेंट में आता है, तो वो बोलता है ना बेसिक कितना सैलरी है, तो वो है बेसिक। राइट। तो पूरा महीने में तुम कितना कमाते हो अभी? हम पूरा कमाते हैं, जैसे हमारा 8 घंटा तो बेसिक हो गया, हम्म। उसके बाद में 4 घंटा हम ओटी लगाता है, ओके। तो ओटी का पैसा ज़्यादा मिलता है। तो टोटल हमारा तकरीबन पति 2-2.5 हज़ार आता है। तकरीबन आता है, हमारा टोटल सब कुछ, रूम का रेंट काट कर, पूरा काट के 2300, 40 2300। रिंगट। ओके, 2000। इट्स अ गुड सैलरी आई मस्ट से, बिकॉज हम्म। कंपनी इज गिविंग यू एकोमोडेशन। या। खाना के लिए तुम्हारा की, तुम्हारा बात अलग है क्योंकि तुम ज़्यादा अच्छा हो, तुम्हारा कॉस्टिंग ज़्यादा है। हम्म। लेकिन अभी एवरेज आदमी जो है, हम्म। कुछ लोग को होता है ना, हम्म। फैमिली को पैसा भेजना पड़ता है, तो वो महीने के 300 और 400 में खाना हो जाएगा। जैसे ऐसा है ना, अलग अलग है, जैसे तुम्हारा बांग्लादेश का खाना है, हम्म। वो मांस खाता है ज़्यादा, मछली, हम्म। मुर्गी, या मटन, चिकन बीफ। जो गाय का गोश्त हो गया वो ज़्यादा खाता है, तो इस वजह से तुम्हारा आदमी का खाने का खर्चा ज़्यादा आता है। ओके तो। वो ज़्यादा है, तो वो भाई बताएगा तुमको। ओके। हमारा आता है, हम रोटी खाता है, हम घर में नहीं बनाता, हम होटल से खाता है। होटल से। हाँ। तो उसका खर्चा आता है 270। 70 तो हम्म। 300 में अच्छे से हो जाता है। हाँ, वो खाने खाने का हो जाता है, बाकी खुद की मर्जी है, मतलब क्या खाना है, अभी अभी ज़्यादा खाना है तुमने कम खाना है। ज्यादा कुछ खाया और बाहर में आइसक्रीम खाया तो तुमको वो तो पे वो देना तो पड़ा, अलग हमारा, बात है। हाँ। हम लोग क्या ना, ओवरऑल बता रहे हैं। हम्म। हो सकता है ये वीडियो किसी भी इंडियन आदमी देख सकते हैं। सही बात है। अपन का बहुत भाई ब्रादर है जो इंडिया में है, सही মাই बात। সাবস্ক্রাইবার, রেসপেক্ট টু দেম, আপনাদের জন্য অনেক মানে সালাম। तो যেটা হয় যে इंडियन लोग मेरा वीडियो देखता है, तो उसके लिए एवरेज 300 में खाना हो जाएगा। 350। 350 एवरेज स्टैंडर्ड। हम्म। तो 2000 बेच सकता है अपनी फैमिली के लिए हम्म। अच्छा से। तो 2000 में इंडियन रुपी कितना हुआ? अभी 1 रिंगट का चल रहा है 18। 18। हम्म। तो दुई तो 70, 1000 का। 36,000 रिंगित हम्म। रुपी। हाँ, तो इंडिया का इट्स ए गुड सैलरी। हम्म। 80 से फैमिली को দে सकता है। हम्म। कोई बात नहीं, আমি হিন্দিতে একটু ভাঙা গলায় বলতেছি ভাই, डोंट गेट मी रॉन्ग। এটা মানে ভুল ভাইবেন না। लाइफ की कैसा है इधर मलेशिया में, तुम खुश हो? खुश भी है, नहीं भी खुश है, फैमिली से दूर है तो इस वजह से नहीं खुश है। ओके। अगर पैसा कमाना है, जरूरत है, फिर खुश है। फिर खुश है हम्म। মানে। लाइफ अलग अलग है ना हर किसी का। ওকে। ওকে। আমি কিন্তু এখানে আসছি জাস্ট 2-3 ঘন্টা হয়েছে, এবং আমি আপনার সবসময় বলি যে আমি যেই পরিবেশে আমি মিশতে পারি মানুষের সাথে। নাজমুলের সাথে আমার পরিচয় হচ্ছে, আমি বাইকে বুঝাই দিচ্ছি, মানে দেখা দিচ্ছি এয়ারপোর্টে। ট্রাস্ট মি, ইজ এ ভেরি গুড গাই, অনেক ভালো একটা মনের মানুষ। আমাকে আজকে রিসিভ করা থেকে শুরু করে, উনি কাজে গেছিল আইসা, বিকজ হচ্ছে ভাবিকে সে খুব মিস করতেছে। প্রবাসীদের যেটা হয় দেখেন, আমি এই যে মালয়েশিয়াতে আসছি, টাকা পয়সা যতই থাক, আমি মানে ধরেন অনেক বড় হোস্টেলে থাকতে পারতাম, আমি আগেও বলছি এখনো বলতেছি। বাট কালকে আমি সারা হোটেলে আমার ঘুমাই নাই ভাই, আমি ভোর 5টায় ঘুমাইছি, সকালে উঠছি হচ্ছে দুপুর 2টায়। হোটেলে বললাম না 30 রিঙ্গিত জরিমানা দিচ্ছি, মানে আমার ডাইকে ওরা গুতায় উঠাইছে। রাত্রে ঘুমাই নাই, তো ঘুম তো হইতে হবে। বাট আজকে আমার ঘুম একটু পরে চলে আসবে। এবার আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি, কারণ আমার কাছে একজন আছে বাংলাদেশি। আমার এখানে আরামে ঘুমাইতে পারবেন, সমস্যা নেই। আর মানে ঘুমটা আমার অলরেডি আসতেছে, ওই যে বললাম যে ফিলিংস। তো প্রবাসীরা যে একটা মানুষকে কি পরিমাণ, মানে আমাদের দেশের কথা আমি বলি, ভালোবাসে, এটার
মানে আমার সাথে একদম উৎকৃষ্ট উদাহরণ নাজমুল एक হয়েছে। मिनट में आ रहा है। হ্যাঁ कोई बात नहीं कोई बात नहीं तुम इधर ही बैठना, इधर ही बातें হ্যাঁ करेंगे। कोई बात ठीक नहीं है। আমরা না আমরা नाजुल साथ আপনাদের পরিচয় করা দিচ্ছি, ডিটেলসটা নিচ্ছি। ও ডান্স করতেছে ক্যামেরা। हम लोग तुम्हारा डांस देखते আমি একটু ভাইয়ের সাথে পরিচয় করাচ্ছি আপনাদের। ভাই একটু আপনার ইয়া নিব, দাঁড়ান আমি করে দিচ্ছি। অবশ্যই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদিও খুব বেশি ভালো নাই, বিকজ হচ্ছে সে এই আজকে কালকে সকালে আমরা ঢুকছি না মালয়েশিয়াতে, কালকে সকালে এইটা সকাল কিন্তু জুস ভাই, আপনারা আবার খারাপ দিকে ভাবেন না। এবং এটার বোতল আছে, কারণ বোতল রাখি মালয়েশিয়াতে গিয়ে এই যে ভাই ট্রানেস জুস। হ্যাঁ আমি চাই না কোনো কন্ট্রোভার্সিতে জড়াইতে, বিকজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে জিনিসগুলো খুব হয়। এটা তোকমা জুস, লোকমান জুস অরেঞ্জ তোকমা। এখন বলেন তো ভাই নাজমুল কি অবস্থা মালয়েশিয়াতে বর্তমানে? বর্তমান পরিস্থিতি কিছুদিন আগের চেয়ে অনেক ভালো। কিছুদিন আগে যে নতুন লোকগুলো ঢুকছিল, নতুন কলিং এর লোক ঢোকার পরে সার্বিক অবস্থা একটু খারাপ হয়েছিল। কাজের অভাব, কোম্পানিতে মানুষ বেশি, কাজের তুলনায় মানুষ বেশি হয়ে গেছে। যেখানে প্রয়োজন আপনার 20 জন, সেখানে নিয়ে ফেলছে 70 জন। কোম্পানি না এক্ষেত্রে- কিছু লোক বেশি নিয়ে আসছিল। কোম্পানিও নিয়ে এসছে উইথ আপনার হচ্ছে Agent. কিছু এজেন্ট আছে যারা লোকগুলো নিয়ে এসে বসায় রাখছে। এখন কোম্পানি তো অলরেডি লোক নিয়ে এসছে, এজেন্টগুলো লোক দিবে কোন কোম্পানিতে? বসায় রাখছে 6 মাস 7 মাস লোক, অনেক লোক। কমপক্ষে আমাকে 60 থেকে 70 জন ফোন দিছে কাজের জন্য, নতুন লোক। এর মাঝে আবার পুরাতন লোকও আছে। যেমন আমার কোম্পানিতে লোক নিয়ে এসছে 150 জন, যেখানে লাগবে হচ্ছে 70 জন, ডাবল নিয়ে এসছে। এইটা হচ্ছে মেইন পয়েন্ট। এই যে বলে না যে ওই অফিসের লোক ভালো না ভাই, যদি প্রকৃত এজেন্ট হয়, যারা আমরা ধরেন এজেন্সিতে আছি, যেটা অরিজিনাল কোম্পানির কলিং, ও কিন্তু বেশি আনবে না। কোম্পানির নামে যদি কলিং হয়, আর কিছু আছে এজেন্ট ভিসা, এজেন্ট ওরা ভিসা বেশি ভেজালটা পাবে। এবার আপনার 90%ই এজেন্ট ভিসায় আসছে। এজেন্ট ভিসা আসছে। এই জন্য লোকগুলোর খুব কষ্ট হয়ে গেছে। কিছু লোককে সহযোগিতা করছিও, আলহামদুলিল্লাহ বিভিন্ন কোম্পানিতে এটা ঢুকাইছি। করেন ভাই, এটা আমার রিকোয়েস্ট থাকবে। এটা বুঝি। আমার কোম্পানিতেও আমি যখন সুযোগ ছিল, আমি অনেক লোক দিছি আমার কোম্পানিতে, মানে যেগুলো আমার নিকট আত্মীয়, ওরা অনেক কি লোক এক্সট্রা কোনো ঢুকাইছি। চার্জ নেয় কোম্পানি এটার জন্য? না, কোনো চার্জ নেয় না। আমি এই কোম্পানিতে আসছি কিন্তু ওইরকম ভাবে কারো মাধ্যমে। আচ্ছা আপনার আসার প্রসেস একটু বলেন, তাহলে আমাদের যারা আসবে সুবিধা হবে, বুঝা হবে। আমার আসার প্রসেস হলো, আমার একটা বড় ভাই ছিল এই কোম্পানিতে কাজ করতো, ও চলে গেছে, ওনার বাড়ি রাজশাহী ছিল। আচ্ছা তো ওনার মাধ্যমে আমি তখন অবৈধ ছিলাম। আচ্ছা তো এখানে যখন সুযোগ দিল আপনার হচ্ছে পারমিট করার অবৈধদের, তখন উনি আমাকে নিয়ে এসেছিল, এখানে পারমিট করাই দিছে। মাশাআল্লাহ, কোনো টাকা নেয় নাই? না, টাকা নাই তোমার নাই। জন্য আমার দোয়া রইলো ভাই, এরকম ভালো মানুষ পাওয়া টাফ। এবং এখন পর্যন্ত কোম্পানি ভিসা দিচ্ছে, কোম্পানি স্ট্যাম্পিং করে দিচ্ছে, এবং ভাইয়ের ভিসার মেয়াদ অলমোস্ট শেষের দিকে, হয়তো সপ্তাহখানেক পরে মেডিকেল হবে যতটুকু শুনলাম। না কালকে অথবা পরশু দিন। মেডিকেল হবে। এই যে ভিসা লাগাই দিচ্ছে, কোম্পানিতে একটা কাজ চার্জ এক নিচ্ছে না। টাকাও নেবে না। ভিসার খরচ কিন্তু অ্যারাউন্ড কত, 1000 রিঙ্গিত না বেশি? না, আমাদের নেভি পে করতে হয় 2100, 2100। আমাদের সার্ভিস সেক্টরের সম্ভবত 1800 থেকে 2100। 2100 সব মিলে ধরেন 3000 রিঙ্গিতের একটা খরচ আছে। মেডিকেল আছে, সব মিলে 3000। 3000। এই 3000 রিঙ্গিত কিন্তু যদি আপনি ডিরেক্ট কোম্পানি হন, কোম্পানি পে করবে। বাট যদি আপনি এজেন্ট ভিসাতে হন, আমি এগেইন বলি, ইফ ইউ আর কামিং টু মালয়েশিয়া উইথ এ এজেন্ট ভিসা, আপনাকে পে করতে হবে। এবং এমনও কোম্পানি আছে, আমি আপনাকে বলি, আপনি অবাক হবেন শুনে, প্রত্যেক মাসে 200 থেকে 300 রিঙ্গিত কেটে নেয় ভিসা রিনিউ করার জন্য। 3000 রিঙ্গিত হবে, ওইটা কেটে আপনাকে স্যালারি দিবে। আমি কয়েকটা কোম্পানির নাম বলতে পারি, বাট আমি বলতেছি না, হবে কি পরে ওই কোম্পানি আবার আমার বিরুদ্ধে লাগিয়ে যাবে যে এই তুমি কেন এটা বলছো। আমি নাম না বলি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওরা হচ্ছে চার্জ কাটে 200 থেকে 300 রিঙ্গিত পার ইয়াতে। আমরা নাজমুল ভাই ছিলাম, ভাবি ফোন দিচ্ছে, আমি খুবই দুঃখিত, আপনাকে সমস্যা নেই। 5টা মিনিট একটু ভাইয়ের সবসময় তার সাথে সাক্ষাৎকার নিতে পারি না। অ্যান্ড আই উইল বি কাম হেয়ার এগেন। এইটা আজকে মোটামুটি আপনাদেরকে বলি থ্রুআউট দিস ভিডিও। আমাদের যেটা হয়, আমি আপনাদেরকে নিউজটা বলি, সম্ভাবনা আছে মোটামুটি 2 মাস পরে নতুন কলিং আসবে। আপনারা হচ্ছে এগ্রিকালচার প্লান্টেশন লোক ঢুকবে মালয়েশিয়াতে, ওদের 60,000 লোক লাগবে, বাট কনস্ট্রাকশন বা সার্ভিসের লোক লাগবে না। রাইট নাও মালয়েশিয়াতে অনেক লোক বসা আছে, অনেক আছে না, কাজ নাই কিন্তু ভাই, কাজ নাই অনেক লোক। এই যে ভাই যেটা বললো, এটাই কিন্তু প্রকৃত চিত্র, এটা কিন্তু নাজমুল ভাইয়ের একার চিত্র না। যিনি 5 বছর ধরে মালয়েশিয়াতে আমার সাথে একমত হবেন, প্রত্যেকেরই নক আছে ভাই, লোক লাগলে জানায় 100%। হয়তো কাজ আছে কিন্তু ওই কাজটা ওর পছন্দ হচ্ছে না, বা স্যালারি নাই। যেমন আমি আমার দ্বারা বলি, এখন লোক লাগবে হচ্ছে আপনার প্লান্টেশনে অথবা এগ্রিকালচারে, কিন্তু আমি কিন্তু ওই কাজগুলো করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি কাজ করতে পারবো সার্ভিস সেক্টরে। ঠিক, সার্ভিস সেক্টরে কাজ পাচ্ছি না আমি, অলরেডি সার্ভিস সেক্টর ফুল। তাহলে আমি যাব কোথায়? আমার তো বসে থাকতেই হবে।
যে লোকগুলো নিয়ে এসছে ম্যাক্সিমামই ধরেন যে ওরা সার্ভিস সেক্টরের লোক নিয়ে এসছে প্লান্টেশনে, কেমনে হবে? বা নিয়ে এসছে আপনার হচ্ছে ওই কনস্ট্রাকশনে। উসমে ডাল দো। তাহলে যদি সার্ভিসের লোক কনস্ট্রাকশন কাজ করতে পারবে, পারবে না। পুলিশ ধরলে কিন্তু ব্যাক টু প্যাভিলিয়ন। ইভেন কনস্ট্রাকশন লোক সার্ভিসে পারবে না, সার্ভিসের লোক কনস্ট্রাকশনে পারবে না, এটা মাথায় রেখে পুলিশ ধরলে আপনাকে ঝামেলা করবেই। হ্যাঁ, ফেরত না পারলে জরিমানা করবে বা জেলে রাখবে। না, এখানে মালয়েশিয়ার রুলস খুব কঠোর। Strict। আগে কিন্তু এই সুযোগ ছিল। বর্তমান অনেক আগে থেকে এটা সুযোগ নাই। যদি আপনার পারমিট হয় কনস্ট্রাকশন, আপনি কাজ করতেছেন কোনো রেস্টুরেন্ট অথবা কোনো কোম্পানিতে, কোনো ফ্যাক্টরিতে, যদি ইমিগ্রেশন ওখানে আপনাকে Red ধরে, করে। তাহলে 100% আপনার 3 মাস জেল খাটতেই হবে, উইথ জরিমানাও করতে পারে, আবার নাও হতে পারে, মানে মানবতা দেখায় তাহলে 3 মাস জেল খাটতেই হবে, জেলের মাপ নাই। জেলের মাপ নাই। 3 মাস পরে আপনাকে দেশে ফেরত যেতে হবে। জেল থেকে বের হয়ে আবার যে আপনি আপনার কোম্পানিতে যোগদান করবেন সেই সুযোগও নাই আপনার। খালাস দিয়ে দিবে, গো। একদম। টুরিস্টে আইসা বর্তমানে মনে হয় না সম্ভব। বর্তমান তো সুযোগ নাই আপনার, লিগ্যাল যারা কাজই আছে তো নাই। তাদেরই কাজ নাই, টুরিস্ট এসে কি কাজ করবে? রাইট। কাজ পাবে না। কাজ পাবেন, আমি বলি কোথায় পাবেন সেটাও বলেছি। যদি প্লান্টেশনে কাজ করেন, এগ্রিকালচারে লোকাল এরিয়া আছে, যেমন আমরা একটু সিটির আশেপাশে আছি এই মুহূর্তে। মানে আমি গতকালকে ছিলাম কেএলএ, বুকিট বিনতান, এইসব এরিয়াতে আপনি তো পাবেন না। প্রত্যন্ত অঞ্চল যেগুলো, যেমন ঢাকা কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশের চিটাগং আছে, কক্সবাজার আছে, নোয়াখালী আছে। এখন যদি আপনি কক্সবাজারের সাইডে গিয়ে হচ্ছে ঝালমুড়ি বেচেন, আপনার কেউ দেখবে? মালয়েশিয়াতে থাকতে পারবেন, বলি কোথায় পারবেন, সাইড এরিয়া আছে, কিন্তু ওখানে আর্নিং এত না, ইনকাম কম, হয়তো 1200-1500 ইনকাম করতে পারবে। আরো দুইটা পয়েন্ট আমি বলি, আমি মালয়েশিয়াতে ঘুরছি 2 দিন। ধরেন আমি অফিসে বসে বললে যে আপনি মালয়েশিয়া জীবনে যান নাই, বসে একটা চাপা দিয়ে দিচ্ছেন। আমি আজকে সারাদিন ওই যে মলে ঘুরলাম না, ওখানে একটা ছেলে দেখলাম কাজ করতেছে, ওরা জিজ্ঞেস করছিলাম, ফেসবুকে ভিডিও আছে, যে তুমি ভিজিট ভিসা করা দেখি না? বললো ভাই আগে অনেক সুযোগ ছিল, টুরিস্ট এসেও ওয়ার্ক পারমিট করা গেছে, বা পুলিশ ওইভাবে চালায় নাই, কিন্তু রাইট না ইমিগ্রেশন অনেক হার্ড, কোনোভাবে আপনাকে অনেক। দেবে না। যেমন আমি 18 শুরুতে ঢুকছি 17 কলিংয়ে, আসার পরে 5 মাস আমার কোম্পানিতে ছিলাম। কোম্পানিটা ছিল হচ্ছে আপনার কেপং সেন্ট্রালে, তামান কেপং। আচ্ছা এটা হচ্ছে কেলের পাশেই। তো গার্মেন্টস কোম্পানি ছিল আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওইখানে আমার কোনো ওভারটাইম ছিল না, শুধু বেসিক। বেসিক থেকেও আমার 150 রিঙ্গিত, 100 রিঙ্গিত, মাঝে মাঝে কাটতো 170 রিঙ্গিত কেটে নিত। ভিসার রুম জন্য। রুম আচ্ছা আপনার হচ্ছে পানি বিদ্যুৎ বিল সব সহ কাটতো। কাটার পরে হয়তো 900 850 এরকম পাইতাম। তা আমি 3.5 লাখ টাকা খরচ করে আসে 800 টাকা পাইলে ওই কি হয়? টাকা দিয়ে আমি খাবো কি, দেশে পাঠাবো কি? এই জন্য কি করলাম, ওখান থেকে ভেগে চলে আসলাম 5 মাস পরে নতুন অবস্থায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইসে। কোম্পানিতে পাসপোর্ট সব রেখে খালি হাতে আমার জিনিসপত্র, ব্যাগ, ফ্যান, সাইকেল নিছিলাম একটা নতুন, সব কিছু রেখে, ইস, রাইস কুকার, মানে জাস্ট যাবতীয়। নিজের জান আর পাসপোর্ট নিয়ে পালাইছে। পাসপোর্টও নাই, পাসপোর্ট পাসপোর্টও নাই। কোম্পানি, পাসপোর্ট কোম্পানি কোম্পানির আন্ডারে, এটা তো ব্যাপক সাহস জায়গা, কিন্তু পালানোর পর খালি কি হাতে। হইলো? পালাইলেন? গ্র্যাব বুক করছি, নিয়ে চলে আসছি। সোজা আমার চাচার কাছে আসছিলাম পোর্ট ক্লাং, তো ওইখানে একটা প্লাস্টিক কোম্পানিতে ঢুকছিলাম চাচার মাধ্যমে। ওখান থেকে 3 বছর আপ, প্রায় 3.5 বছর আমি পুরোটাই কিন্তু অবৈধ। আচ্ছা, এই এই জাতটা আমি শুনতে চাই। ধরেন আপনি যখন চলে আসলেন, আর আপনার কাছে পাসপোর্ট তো আর নাই, কিছু নাই। এখন যে আপনার চাচা আপনাকে ঢুকাইলো, পাসপোর্ট আগে করতে হয়েছে না? না, কোম্পানি ডিরেক্ট নিয়ে আনছে, হ্যাঁ কোম্পানি ডিরেক্ট নিয়ে নিছে। কিন্তু এই ক্ষেত্রে আপনার চাচার একটা বড় আমার অবদান শুধু আছে। অবদান আছে, আমার শুধু যেই ওই সময় আমার বিশ্বের যে আমাদের Photocopy। জ্বালান কার্ড দিত আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রোডে চলাচলের জন্য। একটা কার্ড দেয়। জ্বালান মানে এখানে চলাচল বোঝায়, জি জি, চলাচলের হচ্ছে একটা পারমিট। কার্ড দিত আর কি। আচ্ছা, সেই কার্ডটা আমার কাছে ছিল, ওই কার্ডের মাধ্যমেই ঢুকছি এই কার্ডটা কি আগের কোম্পানিটা? আগের কোম্পানির। আচ্ছা, ওইটা দেখাই ঠিক আছে, চলতে। ওইটা দেখায়। আচ্ছা, নতুন কোম্পানিতে ঢুকলেন, ঢোকার পরে ওরা কাজ দিয়ে দিছে, হ্যাঁ, ওরা কাজ পাসপোর্ট দিয়ে খুঁজে দিছে, নেয়, পাসপোর্ট খোঁজে নেয়, ওরা অবৈধ লোক রাখতো। রাখতো। আচ্ছা, ঠিক আছে, বেতন ওখানে কম ম্যাক্সিমাম দিত? অবৈধ ছিল। বেতন কি কম দিত? বেতন তখন ছিল ওখানে 1800, 1800 ভালোই ছিল। যেখানে আমি ওখানে 900 পাইতাম, এখানে 1800 Double। পাই, ডাবল। আলহামদুলিল্লাহ, তাও আগের থেকে সেভ। সেভ। ওকে, তারপরে কি করলেন? ওখান থেকে প্রায় 1.5 বছর কাজ করলাম ওখানে, 1 বছর 8 মাস, 1.5 বছরের উপর। ওখানে আবার এক সময় কোম্পানিতে একটু ধস নামলো আর কি, আচ্ছা, ব্যাংকড্রাফট হওয়ার মতো আর কি, হুম, 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 ঠিক আছে। ওখান থেকে আবার আমার চাচা ছিল, আরো একজন ছিল, ওদেরকে নিয়ে
একটা কনস্ট্রাকশন কোম্পানিতে গেলাম। আচ্ছা ওইখানে কাজ হতো পাহাড়ে পাহাড়ে পাহাড়ে, আপনার এই যে বিদ্যুতের বড় বড় যেই খাম্বা। পোলগুলো আছে, আপনার হচ্ছে টাওয়ার যেগুলো, হুম, ওগুলো সংরক্ষণের কাজ করা লাগতো। পাহাড়গুলো আপনার দেখাশোনা করে রাখতে। দেখাশোনা না, পাহাড় যাতে ধসে না যায়, আচ্ছা আচ্ছা ওই পাহাড়টা আপনার ইয়ে করা লাগতো। এখানকার ভাষায় বলে লৌবাং, আচ্ছা আর আমার বাংলা যেটা বলি হচ্ছে গর্ত করে আচ্ছা আচ্ছা 15 ফিট, আপনার হচ্ছে 30 ফিট গর্ত করে ওর ভিতরে রড দেওয়া লাগতো। পুরাটা রড দিয়ে আবার আপনার ইয়েটা সিমেন্ট দিয়ে ভরে দেওয়া লাগতো যাতে ভেঙে না পড়ে। ভেঙে না পারে, বুঝতে পারছি। এগুলো কাজ করতাম, খুব কষ্টের। ও কষ্টের কাজ। এখানে কাজ করছি 18 মাস, 18 মাস কি 17 মাস, অনেক কষ্ট। ওই সময় তো আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে ভেঙে গেছিল গেছে চেহারা ভাই, স্বাভাবিক। পুরা। টাকা নাই টাকা যাইতো না। ইনকাম হইতো, হ্যাঁ, পরিশ্রম যাইতো। টাকা 2025 ইনকাম হইতো উঠতো। তার উপরে। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে কষ্ট আছে। হ্যাঁ, ওইখানে এক সময় এই কাগজপত্র ইয়ে আসলো যে কাগজপত্র ছাড়া ওখানে করা থাকা যাবে না, রাইট, প্রেশার কাজ আছে যেগুলো। করা যাবে না। পরে ওখান থেকে আসলাম একটা সবজি বাগানে। হুম। সবজি বাগানে আসলাম, সবজি বাগানে আমার তো কোনো অভিজ্ঞতাই ছিল না। বাংলাদেশে কোনোদিন আমি একটা কোদাল দিয়েও মাটি খুঁড়ি নাই। বাহ, এখানে এসে এই কাজটাও করছি। আমি সবজি বাগানে গেছি। সবজি বাগানে আপনার যেগুলো একজন চাষি কি কি কাজ করে সবজি একদম চাষ লোকাল করার আমাদের জন্য, ফার্মার যেটা। একদম সব কাজ করছি। ওখানে ওষুধ দিছি, সার ছিটাইছি, আপনার হচ্ছে যাবতীয় কাজ, মানে আপনার বীজ বপন করা থেকে শুরু করে ফল কাটা সব অবধি। কিছু, লাঙ্গল দিছি, নিড়ানি দিছি, সব কিছু। বাহ, ওখানে কাজ করছি 9 মাস। কাজ করার পরে এখানে যখন সুযোগ দিল বৈধ হওয়ার, তখন ওই আমার এই ভাইয়ের মাধ্যমে এই কোম্পানিতে আসলাম। আপনি যে মাঝখানে যে কাজ করেন সেটা তখন পাসপোর্ট ছিল না আপনার কাছে? আমার কাছে কোনো কিছু ছিল না। Just 3.5 বছর, কাজ 3.5 কি বছর ছিল? আমার কাছে কোনো কিছু ছিল না, একটা ভাই, কাগজও ভয় না। লাগতো না যে পুলিশ ধরবে? শুধু না, এর মধ্যে যে বললাম না কপাল, ভাগ্য আমার এতটাই ফেভার ছিল। আমি ইনকামও করছি, কোনো মাস কিন্তু বসে থাকি নাই, না না, আলহামদুলিল্লাহ। কোনো না কোনো কাজ জায়গায় ছিল, কাজ কোনো করছি। না কোনো আবার কাজ করছি। একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে আসছি, আমি কিন্তু টাকা ফেলেও আসি নাই, নিয়ে ওই আসছি কোম্পানির পুরা। পেমেন্ট নিয়ে তারপরে আসছি বাহ। ফুল। ঠিক আছে, কারণ আমার ওই সময় পাওয়ার কি ছিল যে কোম্পানি আমাকে আটকায় রাখতে পারবে না। আমার কোনো পেপারস নাই ওর কাছে যে আমাকে আমার আটকায় রাখবে। আটকাবে কি? আমাদের কি দিয়ে নাই আটকাবে? আটকাবে কি? আমি কাজ করছি, আমার টাকা দিয়ে আমি চলে যাব। হুম। আমার একটা পাওয়ার ছিল, ওটাই আমার পাওয়ার। আর মনোবল ছিল ভাই মনোবল তো ছিলই অনেক বেশি। 100%। এবং এটা যদি আমি মনোবল, উদাহরণ, সে আমাকে কালকে কি বলতেছে এয়ারপোর্ট থেকে, ভাই চলেন আমার বাসায়। বাবা, আমি কিন্তু আগে তাকে বলি না, সে আমাকে বলছে। আমি বললাম ভাই আপনার কষ্ট না, না কষ্ট নাই, চলেন। ভাই সাথে আমার জাস্ট বিমানে পরিচয়। ট্রাস্ট মি, ইজ এ ভেরি গুড ম্যান, আই মাস্ট সে। এবং ওনার কলিজা বডির থেকে বড়। যেমন আমি মানে কোনো বিষয় ভয় পাই না, ভাই কিন্তু ভয় পায় না। ভয় আমার পাইলে আমাকে আনতে যদি হবে। ওইটা তো পরে পরের বিষয়। আমি প্রথমে আপনাকে বললাম যে আমি যদি ভয় পাইতাম 3.5 বছর অবৈধ আমি কাজ। প্রায় শুধু অবৈধ না, পুরো মালয়েশিয়া ঘুরছি ওই পেপার ছাড়াই পেপার ছাড়াই। যা আছে কপালে, কখনো পুলিশ ধরবে না। যেখানে এখানে কাজের সমস্যা, আমি আরেক জায়গায় চলে গেছি। কোথায় ধরেন যে কখনো গ্যান্দিং হাইল্যান্ড, কখনো ক্যামেরুন হাইল্যান্ড, ওখান থেকে কখনো ইপু, ওখান থেকে আপনার হচ্ছে Grab book নেগ্রি করতে সিমবিলান। বাসে যাইতাম, গ্র্যাবে যাইতাম, কিচ্ছু নাই সাথে। কিচ্ছু নাই। পুলিশ, পথের মাঝে পুলিশের সাথে দেখা হয়েছে, আপনার এমনভাবে চলছি পুলিশ মনে করছে আমার কাছে কাগজের আব্বা আছে। মানে বুক ফুলায় যেটা, হ্যাঁ। কনফিডেন্স রাখতে হয়। কনফিডেন্স। এটা কিন্তু মেইন। একসাথে নামাজ পড়ছি, পুলিশের সাথে হ্যান্ডশিপ করছি, খাওয়া দাওয়া করছি। আর করছি। ওর সুযোগই নাই যে এটা অবৈধ, দূর হতে আমার সাথে নামাজ পড়ে। এটা একটা বড় জিনিস। কোনো মানে বুঝতে দেয় নাই। পেপার যখন হলো ভাই কিরকম টাকা পয়সা লাগছে? কোনো টাকা লাগেনি, না, কোম্পানি করে দিছে। কোম্পানি। তখন পাসপোর্টটা আপনি বানাইলেন? পাসপোর্ট আমি আরো আগেই বানাইছি। আমি যখন কোম্পানি থেকে ভেগে চলে আসছি, এসে এখানে কাজ শুরু করার পরেই আমি তো জানি যে মালয়েশিয়া কলিং কখনো না কখনো দিবেই, অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে। ঠিক আছে, 2 মাস কি 3 মাস পরে আমি পাসপোর্ট বানাইতে দিছি এম্বাসিতে, এটা কি বাংলাদেশ এম্বাসিতে জিয়া? বাংলাদেশ এম্বাসিতে। এইখানে কি করতে হয়? এখন আবেদন করতে হয়? যেমন আমি পাসপোর্ট বানাইতে দিছি, আমার পাসপোর্ট হারাই গেছে এই মর্মে। এই মর্মে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা পুলিশ রিপোর্ট লাগে। এইখানে একটা পয়েন্ট আছে, পুলিশ রিপোর্ট করতে গেলে নাকি মানে ওরা নিতে চায় না, এটা কি ট্রু? হ্যাঁ, পুলিশ রিপোর্ট করতে গেলে আমার সমস্যা আছে যে আমার পাসপোর্ট, আমি তো আসছি কলিং এ, আমার পাসপোর্ট থাকবে কোম্পানির কাছে। আর যদি পাসপোর্ট হারায় যায় কোম্পানি আসবে, রাইট। কোম্পানি আসবে, আমি কেন যাব? কেন গেলা? আমি কেন যাব? কিন্তু আমি তো যাই নাই। এখানে আমাদের মিডলম্যান আছে। মিডলম্যান আছে
যাদের মাধ্যমে এটা খুব অল্প খরচে আমাদের বাঙালি ভাইয়েরা আছে অনেকগুলো হেল্প করে, ওদের কিরকম মাধ্যমে। টাকা পয়সা লাগে ভাই অ্যারাউন্ড? আমি তখন করছিলাম হচ্ছে 150 রিঙ্গিতে করছিলাম, কম নিছে ভাই, অনেক কম নিছে, অনেক কম নিছে। অনেক কম নিছে, 150 রিঙ্গিতে করে দিছিল। জমা দিতে হয়েছিল 118 রিঙ্গিত সম্ভবত, ও আর বাকিটা বাকিটা ও নিছে, তাও ভালো, ওনাকে আমরা করে ধন্যবাদ দিছে। দিই যে না করে দিছে। কিন্তু এখন একটু বেশি নাই, এখন 200, 200 কেউ 220, কেউ 250 এরকম। এখানে একটা পয়েন্ট টাইম বলি, কিন্তু ওখানে আমার কিন্তু যেতে হয়নি এম্বাসিতে, না আমি শুধু আমার পাসপোর্টের পুরনো পাসপোর্টের Photocopy কপিটা দিছে, পাঠাইছি, copy টা দিছে। বাকিটা সব উনি করছে এবং পাসপোর্টটাও আমার রুম পর্যন্ত পৌঁছে দিছে। আমি একটা নোট ইনপুট দেই, 2 মিনিট বাইরে থামাচ্ছি। যদি কারো এরকম নিয়ত থাকে যে আপনি আইসা মানে টুরিস্ট থেকে যারা অবৈধ হয়ে যাবেন, এইটা আমি প্রমোট করতেছি তা না, আমি ক্রস দিয়ে বলি নো, আমি এটাকে প্রমোট করতেছি না। বাট যদি কারো এরকম সিচুয়েশনে পড়ে যান, সেক্ষেত্রে ইটস পসিবল, আমি মালয়েশিয়া ঘুরে আপনাদেরকে বলতেছি এটা পসিবল, কিন্তু এটা না করার জন্য আমার অনুরোধ থাকবে, ট্যুরিস্টে আসলে আপনি ট্যুর করে চলে যাবেন। যদি কাজের জন্য আসেন কলিংয়ে আসেন। আর যদি কখনো এরকম হয় যে সিচুয়েশনে পড়ে, যেমন বাইরের ক্ষেত্রে হয়েছিল, কোম্পানি যদি আপনাকে জিম্মি করে রাখে, কারণ আপনি ধরেন 900 রিঙ্গিত কামাচ্ছেন, ভাই বউ বাচ্চা থাকবে না, এটা স্বাভাবিক। স্বাভাবিক, আমি এটা কিন্তু 3.5 খারাপ না। লক্ষ টাকা খরচ করে আসছিলাম ওই সময়, 3.5 লক্ষ টাকা আমি কতদিনে উঠাবো? না, এটা সম্ভব না, আপনাকে আমার নিজেই বাঁচবেন। আমার যেগুলো প্ল্যান আছে সেগুলো কতদিনে ইয়ে করবো, আমার 20 বছর বিদেশ করলেও তো হবে না। রাইট, সম্ভবই না। আপনার নিজে তো লাইফ আছে, আপনি সারা জীবন বিদেশ করতে পারবেন না। সেটাই, দেশে গিয়ে তো বিজনেস কিছু না কিছু করতে হবে ভাই। এখানে কিন্তু আপনাকে সিটিজেনশিপ দিবে না, এটা মিডল এশিয়ার কান্ট্রি, আপনি রাইট নাও মালয়েশিয়ান সিটিজেনশিপ পাওয়াই যায় না। ইভেন বিয়ে করলেও সিটিজেনশিপ দেয় না, একটা দেয় রেড না। কিছু একটা দেয়, রেড কার্ড, ওটা দিয়া ব্রাদার কিধার যাও আ যাও, इधर है वो। হ্যাঁ 2 মিনিট के बाद आ जाना। তো যেটা বলতেছিলাম, আপনি রেড কার্ড দিয়ে থাকা যায় সারা জীবন। আমরা নাজুল কাছে ব্যাক করতেছি, এরপরে আপনি মোটামুটি বৈধ হয়ে গেল। কতদিন লাগছে ভিসা করে দিতে কোম্পানি? 1-1.5 মাস? 1-1.5 মাসের বেশি লাগছে। মেডিকেল করছে প্রথমে? প্রথম মেডিকেল করছে, তারপর ফিঙ্গার করছে, ফিঙ্গার করার পরে আপনার কিছু লোকের সমস্যা ছিল যাদের কোম্পানি ব্ল্যাক লিস্ট ছিল, তারপর পুলিশ কেস ছিল, তাদের হয়েছিল না, আর বাকি সবার আমাদের হয়ে গেছে ও যাদের পুলিশ কোনো কেস সমস্যা থাকলে ওটা ছিল বের না। করা যায় না? হ্যাঁ, ওখানে ফিঙ্গার যখন দিতে যাবেন বের আসবে, তখন ফিঙ্গারে চলে আসবে, ঠিক আছে। যাদের কোনো সমস্যা নেই তাদের ভিসা লাগবে। তাদের সিল মারে হচ্ছে সবুজ সিল, গ্রিন সিগন্যাল, আর যাদের সমস্যা তাদের Red. লাল সিল, রেড, রেড মারলে খবর আছে, যেটা মালয়েশিয়ার ভাষায় বলে হচ্ছে রিজেক্ট দ্য ব্ল্যাক লিস্ট। চপ মেরা। আচ্ছা, ওকে। সো বিরতির পর আবার স্বাগতম। আমরা হচ্ছে মাঝখানে ব্রেকে চলে গেছিলাম, বিকজ যেটা হয় যে যাদের বিবাহিত বউকে সময় না দিলে হচ্ছে এটা ঝামেলা। ভাই 2 দিন ধরে আসছে, কালকে বিমানও ভাইয়ের মন খারাপ ছিল। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, যদি অবৈধ হয়ে মানে কি অবৈধ হয়ে যান, যখন বৈধ হওয়ার সুযোগ দিবে বা চাইলে বৈধ হইতে পারবে। টুরিস্ট ভিসাতে এসেও থাকা সম্ভব, কিন্তু গ্যাঞ্জাম বেশি হবে, মানে আপনার অনেক স্ট্রাগল করতে হবে। যেমন নাজমুল ভাই দীর্ঘ 3 বছর হচ্ছে অবৈধ ছিল, এখন বৈধ 100%, ভিসা আছে, কোম্পানির আইডি কার্ডও আছে। ভাইয়ের মুখ থেকে আমি শুনতেছিলাম, ভাই আপনাদেরকে এগেইন বলতেছিল, একটু আবার বলেন ভাই, যেখানে ছিলাম আমরা, অবৈধ হলে তো থাকতে পারতেছে। থাকতে পারবে, কিন্তু অনেক সাবধানে থাকতে হয়। এখানে মালয়েশিয়ার পুলিশ অনেক হার্ড, ঠিক বর্তমানে আছে, অনেক বেশি হার্ড। হার্ড, কিন্তু পুলিশ যদি থানার পুলিশ আপনাকে ধরে, সেক্ষেত্রে আপনি পার হয়ে আসতে পারবেন, ইমিগ্রেশন ধরলে ঝামেলা। আপনাকে টাকা দিয়ে আসতে হবে, ঠিক আছে। আর ইমিগ্রেশন যদি ধরে, আপনার আসার কোনো রাস্তা নাই, একবারে ব্যাক টু এয়ারপোর্ট, না জেল। জেল। 3 জেল, মাস, জেল তো খাটতেই হবে, 3 মাস, এটা কম্পালসরি। 3 মাস নাকি 1 মাস? প্রথম আপনাকে যদি ইমিগ্রেশন নিয়ে যায়, আপনার কোনো বৈধ কাগজপত্র নাই, সেই ক্ষেত্রে 15 দিন আপনাকে আগে জেল খাটতে হবে, 15 দিন পরে আপনাকে কোর্টে উঠাবে। আচ্ছা, এই 15 দিন আপনার কোনো কথাই শুনবে না, কিচ্ছু। কোনো কিছু হবে না। আর 15 দিন পরে যখন কোর্টে উঠাবে, আপনার তো কাগজপত্র নাই, সেই ক্ষেত্রে কোর্ট রায় দিবে 3 মাস জেল, আচ্ছা, এটা সর্বনিম্ন। মিনিমাম, হ্যাঁ, কোনো ক্রাইম না থাকলে, ক্রাইম থাকলে আরো বেশি। আরো বেশি। 3 মাস জেল খাটার পরে আপনাকে দেশে ব্যাক করতে হবে। দেশে ব্যাক করাটাও খুব মুশকিল। আচ্ছা, যদি আপনার নিজস্ব লোক কেউ থাকে, তারা যদি আপনাকে টিকিট কেটে দেয়, সেই ক্ষেত্রে আপনি যেতে দ্রুত করে পারবেন, দেবে, দ্রুত। ঠিক আছে। আর যদি আপনার নিজস্ব লোক না থাকে, আপনাকে 3 মাস জেল খাটার পরে ওরা ক্যাম্পে নিয়ে যায় রাখবে। আচ্ছা, ওখান থেকে এরা যে টিকিট কেটে আপনাকে পাঠিয়ে দিবে এরকম না, আচ্ছা, যতক্ষণ না কেউ আপনাকে টিকিট কেটে দিবে ততক্ষণ আপনি যেতে ওরা পারবেন না। কন্টাক্ট করে যে নাম্বার দেন বাংলাদেশে এরকম করে। কন্ট্যাক্ট করার সুযোগ থাকে, এখন এই বিষয়ে আমার সঠিক জানা নাই, আচ্ছা, তবে অনেক লোক, এখনো অনেক জেলে পৌঁছতেছে, জেলে, জেলে মানে জেল থেকে সাজা শেষ ক্যাম্পে যেয়ে পৌঁছতেছে, যাইতে পারতেছে না, যাইতে পারতেছে না, অনেক আছে। অনেক আছে। হুম, এইটা কিন্তু রিস্কি।
সো আপনার যদি লিগ্যাল ভিসা থাকে তাইলেই থাকা উচিত। যদি ইলিগাল হয়েও যান ট্রাই করুন যত দ্রুত পসিবল মানে লিগ্যাল হয়ে যাওয়ার, অথবা এমন কার কাছে থাকেন ধরেন আপনি একটা রুমে আছেন, আপনার এখানে পরিচিত লোক আছে, যদি আপনাকে পুলিশ ধরে নিয়ে যায় সে যেন পরবর্তী সকালে গিয়েই ওটাকে ছাড়াতে পারে। সমাধান করতে পারে। হুম, এটা কিন্তু চাইলে পসিবল, সমাধানটা যদি থানার পুলিশ নিয়ে যায় সেক্ষেত্রে পসিবল। পসিবল হয় অনেক ক্ষেত্রে, ইমিগ্রেশন নিলে আর ইমিগ্রেশন নিলে যদি পসিবল লিগ্যাল না। পেপারস না থাকে তাইলে হ্যাঁ, যেমন আমার কথা বলি, আমাকে কিন্তু 2বার ধরছে। ইমিগ্রেশন নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। আমাদের কোম্পানিতে রেড পড়ছিল, ইমিগ্রেশন নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে আমার ওই সময় ভিসাটা শেষ হয়ে গেছিল, হুম, হুম। আমার মেডিকেলও হয়েছে, কিন্তু ভিসাটা আমার আসে নাই। তো আমার যে বস, পরে আমার বস গেছে কোম্পানিতে ইমিগ্রেশনে, আমার যেগুলো পেপারস লিগ্যালিটি সব কিছু সাবমিট করছে, আমাকে ছেড়ে দিছে। লিগ্যাল ছাড়তে ঠিক বাধ্য আছে, সে। ওই সময় আমার ভিসা ছিল না, কিন্তু আমার সবকিছু লিগ্যাল, আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছি। আমার রিসেন্টলি ভিসা শেষ হয়েছে, অ্যাপ্লাই পেপারস করছি। দিয়ে দেয়। ওইটা বসের কাছে ছিল, আমার কাছে ছিল না, এই জন্য আমাকে নিয়ে গেছে। আমার কাছে যদি থাকতো তাহলে আমাকে নিয়ে যেতে পারতো না। ওরা কি যারা নিয়ে মাইটার কোনো ইস্যু আছে? না, মারামারি করে? মারে না, তবে ওরা ইমিগ্রেশন পুলিশ যারা আছে, ওরা তো মানে আমি সুবিধার যেটা ওরা। দেখছি একটু পাগল টাইপের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কে কি করে ঠিক নাই। আমাদের সাথে 15 জন ওরা আটকে গেছিল, ওদের কাগজপত্র মানে একটু ঝামেলা ছিল। আচ্ছা ঝামেলা বলতে ওদের পারমিটটা ছিল একটা কোম্পানির নামে, আর ওরা একটা এজেন্টের মাধ্যমে আমাদের কোম্পানিতে আসছিল, আচ্ছা। এখানে এসে কাজ করতেছিল, ওদেরকে আটকায় দিছিল। ঠিক আছে, কিন্তু ওর কোম্পানি যেটা, ওই কোম্পানির সাথে আমার যে কোম্পানির একটা কন্ট্রাক্ট পেপার থাকবে, যদি থাকতো তাহলে ওদেরকে আটকাতো না, ওই কন্ট্রাক্ট পেপারটা ছিল না। ওকে। ঠিক আছে, ওদেরকে আটকায় দিছিল, ওরা 15 দিন জেল খাটছে। তারপর যখন কোর্টে উঠাইছে, পরে আবার কাগজপত্র সাবমিট করে ওদেরকে ছাড়ছে। কিন্তু ওই 15 দিন ওদের উপর যে টর্চার হয়েছে এখানকার জেলে, ওরা গল্প করে, আমি শুনছি। এমনও হয়েছে ওদের সবাইকে 15 জন একসঙ্গে পুরো উলঙ্গ করে একসঙ্গে দাঁড়ায় রেখে, মাথা হালায় রেখে দাঁড়ায় রাখছে। ঠিক আছে, আবার যে খাবার দিবে সকালের খাবার, ওই খাবার নেওয়ার জন্য ওই যেমন আমরা ওই যে মুরগা বানায় রাখে, ঠিক আছে, ওইরকম বানায় সবাইকে সিরিয়ালে বসায় রাখবে। যদি মাথা হেলায়, যদি কেউ মাথা উঠাই ওর খাবার মিস না, আবার ওকে আধা ঘন্টা থাকতে হবে। ঠিক আছে, যখন উঠাবে তখন আধা ঘন্টা এরকম মাথা মানে যে এই মুরগা হয়ে থাকা দিয়ে এরকম ভাবে থাকতে হবে অনেক কষ্টের, আধা ঘন্টা, এরপরে খাবার দিবে। ঠিক আছে, তারপর আরো অনেক কষ্টের কথা বলছে, আর ওরা তো বলতে বলতে কান্না করে ফেলছে। একজন আপন বাপ ছেলে ছিল, বলতেছে আমাদের সবাইকে একসঙ্গে উলঙ্গ করে দাঁড় করে রাখছে, বাপের সামনে আমি ছেলে, ছেলের সামনে বাপ। কতটা লজ্জাজনক বিষয়, সামনে বাবা থাকলে জিনিসটা খারাপ দেখায়, মানে এতে মার্ডার করে ফেলানো। এই জন্য মানে আমার যেটা পরামর্শ এবং আমার যেটা আমি নিজে অভিজ্ঞতা থেকে বলতেছি, যে অবৈধ মালয়েশিয়াতে না থাকাটাই শ্রেয়, সবথেকে ভালো, রাইট। যদি লিগ্যাল ভাবে কেউ আসতে পারেন কলিং এ, এবং ওটাও খোঁজ খবর নিয়ে যে কোন কোম্পানি কাছে আপনাকে দিচ্ছে, কাজ কি এবং বেতন সবকিছু বুঝে লিগ্যাল আপনি জেনে তারপরে মালয়েশিয়া আসবেন। কোনো এজেন্টের চক্করে পড়বেন না, ওই এজেন্টের চক্করে পড়বেন তো এবার যে আমাদের কলিং এ লাস্ট কলিং এ লোক আসছে, তাদের যে পরিস্থিতি আপনি একবার শুনবেন, 90% উপরই এজেন্টের আন্ডারে আসছে, কাজ নাই। এখন পর্যন্ত কোনো লোক বসে আছে 1 বছর 6 মাস 7 মাস বসে আছে। কি করছে, এনে ওদেরকে ভিসা একটা প্রথম ভিসা করায় দিছে, করায় দিয়ে এবার পাসপোর্ট সবার হাতে হাতে দিছে, তাও 2000 রিঙ্গিত করে কারো কাছ থেকে নিছে, কারো কাছ থেকে 3000 রিঙ্গিত নিছে, নিয়ে পাসপোর্ট হাতে হাতে দিয়ে বলছে তোমাদের কার কোথায় আত্মীয় আছে তোমরা কাজ খুঁজে নাও, খুঁজে নিয়ে কাজ করো, ভিসা শেষ হলে আমার কাছে এসে 3000 রিঙ্গিত দিয়ে ভিসা লাগায় নিয়ে যায়। ঠিক আছে, এখন নতুন লোক, সে কোথায় কাজ খুঁজবে, না জানে ভাষা, না চিনে রাস্তা, কারো আত্মীয় আছে কারো আত্মীয় নাই। আবার যাদের যেমন আমার আত্মীয় যেগুলো, তারা আমার কাছে কল দিছে, আমার কোম্পানিতেই লোক বেশি, আমার কোম্পানি থেকে লোক ছাঁটাই করতেছে, আমি আমার আত্মীয়কে কোথায় ঢুকাবো, রাস্তা নেই। ম্যাক্সিমাম কোম্পানিতে এবার এটাই হয়েছে, কেউ কাউকে ঢুকাতে পারে না। যেই কোম্পানিগুলো একসময় কোম্পানির বসেরা বা কিছু বন্ধু বান্ধব ছিল, তারা লোক আমার কাছে চাইতো যে লোক দেন, উল্টা তারা আমাকে ফোন দিচ্ছে যে
ভাই আমার লোকের কাজ দিতে পারবেন কিনা, এরকম সিচুয়েশন হয়েছে। তাদের কাছে আমি ফোন দিলে যে আপনি তো লোক চাইছিলেন, লোক লাগবে কিনা, বলতেছে ভাই আমার এখানে লোক বেশি, এখান থেকে আরো ছাটাই করতেছে। ছাঁটাই করব, আপনার লোক নিব কিভাবে। এই জন্য কোনো এজেন্টের চক্করে না পড়ে যারাই আসবেন লিগ্যাল ভাবে সবকিছু দেখে শুনে কোম্পানির বুঝে কাজ আর কি। বুঝে Right. তারপরে আসবেন, আর ইললিগ্যাল ভাবে থাকার কোনো চেষ্টা করবেন না। অনেক স্ট্রাগল, এমনও দিন গেছে আমার, আমি যখন অবৈধ ছিলাম 1 মাসের মধ্যে হয়তো 10 দিন ঘুমাইতে পারছি, বাকি 20 দিন জঙ্গলে বসে থেকে আমাকে কাটাইতে হয়েছে। এটা কিন্তু ঠিক আছে, ভাইয়ের নিজের অভিজ্ঞতা, বানানো না আমি ভাই। কতদিন জঙ্গলে যে থাকছি, রুমে থাকতে থাকতে আমার যে কোম্পানির বস ছিল, ফোন দিছে। বসে ফোন দিছে, দিয়ে বলতেছে তোরা ঘর থেকে বের হ, পুলিশ ঢুকছে। পুলিশ ঢুকছে অন্য একটা কোম্পানিতে, কিন্তু বসের কাছে খবর গেছে পুলিশ ঢুকছে। বস আমাদের ফোন দিয়ে সতর্ক করে দিয়েছে, আমরা সাথে সাথে জঙ্গলে রুম থেকে জঙ্গলে জঙ্গলের ভিতর চলে গেছি। ভয়ে তো অস্থির, আমরা তো আর কেউ রুমে আসতে পারতেছি না। জঙ্গলের ভিতর মশা, সাপ, পোকামাকড়, ইস, মানে কোনো কিছু আর ওগুলা চিন্তা নাই, শুধু পুলিশের জীবন চিন্তা। পুলিশের ভয়, মানে কতদিন জানেন যে যে পুলিশের এইভাবে ভয়। কতদিন যে এভাবে পালাইছি, এগুলো দিন মনে হলে এখন কান্না চলে অনেক আসবে। অনেক কষ্ট লাগে। তাও। তবে অনেক স্ট্রাগলের পর সুযোগ এখন ভালো দিছে, আছে। এখন ভালো আছি। আলহামদুলিল্লাহ। এরকম আমার বর্তমান যে কোম্পানি এবং আমার যে বস অনেক ভালো, অনেক ভালো, যেটা বলা বাহুল্য। হুম। এরকম ভালো কোম্পানি যদি হয় হুম। তাহলে আসতে পারবেন। Right. ইল্লিগ্যাল ভাবে কেউ আসার চেষ্টা করেন না, বা ইল্লিগ্যাল ভাবে থাকারও চেষ্টা চেষ্টা করবেন করবেন না, এটা পরিণাম খুব খারাপ, অনেক খারাপ। অনেক খারাপ, মানে চিন্তার বাইরে, আপনি ভাবতেও পারবেন না যে জীবন এত কঠিন হইতে পারে। হ্যাঁ, আপনি না পারবেন বাইরে বের হতে শান্তি মতো, আপনার প্রয়োজনীয় কিছু, আপনি অসুস্থ হলেন, আপনি যে ক্লিনিকে যাবেন সেটাও আপনার জন্য ভাই, রাস্তায় যদি পুলিশ ধরে, ক্লিনিকে যে সেবা নিতে পারবেন আপনি। সবাই নিতে পারবো না, হ্যাঁ, সেবা নিতে পারবেন যদি আপনার পাসপোর্টের কপি থাকে, ফটোকপি থাকলে ফটোকপি দেখে আপনি চিকিৎসা নিতে পারবেন। কিন্তু বড় জাতীয় কোনো অসুখ হলে, অপারেশন করতে পারবেন না। এখন অপারেশন যদি করার প্রয়োজন হয়, ক্লিনিকে আপনার ওরা কোম্পানি করবে না। হুম। ক্লিনিক বলবে কি, রেফার করে দিবে হসপিটালে, বলবে হসপিটালে যেতে হবে, কিন্তু হসপিটালে গেলে মেন পাসপোর্ট আপনার শো করতে হবে ও আচ্ছা, এবং পারমিট থাকতে হবে। ক্লিনিক হচ্ছে প্যাথোলজি, মানে এই যে আমরা যেখানে টেস্ট ফেস্ট করি, হুম, কিন্তু যখন আপনি হসপিটালে যাবেন তখন আপনার মেইন পাসপোর্ট মেন পাসপোর্ট লাগবে, এবং ওখানে ওই যে একটা ইয়ে আছে আমাদের, আমাদের প্রত্যেকের কিন্তু, জালান পাস, না না না, আমাদের ইন্স্যুরেন্স। প্রত্যেকের ইন্স্যুরেন্স আছে, আচ্ছা, ঠিক আছে। ওই ইন্স্যুরেন্স থেকে ওরা টাকা কাটে আর কি, হসপিটাল থেকে, এবং চিকিৎসা দেয়। আরেকটা আছে হচ্ছে সকসো, সকসো বলে, এটা থাকতে হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি চিকিৎসা পাবেন ফ্রি, কোম্পানির পক্ষ থেকে। কোম্পানির পক্ষ থেকে এটা থাকে। মানে যারা লিগ্যাল আছে তাদের এটা থাকে, ইলিগ্যাল যাদের তাদের কিন্তু এটা থাকে না। থাকবে। হসপিটালে চিকিৎসা নিতে পারবে না, এখানে ক্লিনিকে নিতে পারবে, Private, কিন্তু সেটাও রিস্ক। private, টাকা দিয়ে এই জন্য দেয়, তাও ফটোকপি লাগবে, হ্যাঁ, ফটোকপি কিছু না লাগবে থাকলে আপনাকে শুধু দিবে। এন্ট্রি করার জন্য। যে এটাই তুমি এলো, হ্যাঁ, মানে মোবাইলে দেখালে হবে, আপনি দেখাইতে পারেন যে আমি এটা আমার আইডেন্টি, তাইলে আপনাকে ট্রিট। আপনি যে খাবেন, বাজার করতে যাবেন, সেটা আপনার জন্য ভয়। কখন পুলিশ আপনি রেড দিবে। কখন পুলিশ রেড দিবে বা পুলিশ রাস্তার মধ্যে ধরবে, কাগজপত্র থাকলে পুলিশ ধরুক, যে ধরুক, সমস্যা নাই, দেখালেন চলে গেলেন। দেখলেই শান্তি। হ্যাঁ, আমি 3.5 বছর যেখানে থাকছি, জঙ্গলে থাকছি, পাহাড়ে থাকছি, রাতের বেলা রুমে, ঠিক আছে, রাতের বেলা ম্যাক্সিমাম দিনই রাতের বেলা রুমে নাই। সারাদিন যেমন যেমন পুলিশ কিন্তু দিনে রেট খুব কম দেয়, ম্যাক্সিমাম রেডি রাত্রে হয়, আর রাত্রে যখন বেশি দেয় হয় মানে ওই এলাকার কিচ্ছু বাদ দেয় না, পুরা, ওরা কিন্তু টিম নিয়ে বেরোয়, একদম একটা দুইটা না, অনেকগুলা, অনেক। আপনার কমপক্ষে যদি বড় এরিয়া হয় 150 জন 200 জন 200 জন চলে আসে। থানার ওই যেখানে রেড দিব ওখানকার থানার পুলিশ সহ, ইনফর্ম করে। ইমিগ্রেশন পুলিশ সব একসাথে। বাংলাদেশ সিআইডি রেড দেয় যেমন, বা ডিবি রেড দেয়, ডিবি রেড দিলে কিন্তু বিল্ডিং এর সব আটকায়, আটকায় রেড দিবা, বের হবেন নিচেই থানা ইনফর্ম করেই তারা আসে। তো নাজমুল ভাই কিন্তু এখন ভালো পজিশন আছে আলহামদুলিল্লাহ, ফকলিফট চালাইতেছে, ভাইয়ের এভারেজে পার মান্থ 2500 বা 2340 হচ্ছে বেসিক, যদি কখনো আপনার অফ ডে মানে হলিডেতে ডিউটি করে তাহলে হচ্ছে 3 গুণ পায়, আর রোববারে ডিউটি, সরি সরকারি ছুটির দিনে ডিউটি করলে 3 গুণ, আর হ্যাঁ, রোববারে করলে 2 গুণ, 2 গুণ। ডাবল বেতন পায়। আর সব আমাদের মিলায় ওভারটাইম হচ্ছে 1.5 গুণ, 1.5 গুণ, নর্মাল স্যালারি যদি 1800 হয় 1500 হয়, ওভার টাইম হচ্ছে ওই যে আপনার ইয়ে আছে। বেসিকের 1.5 গুণ। এবং উনি এত সুন্দর একটা ফ্ল্যাটে থাকে, সব মিলে 50 রিঙ্গিত কাটে অনলি, নাম মাত্র, হ্যাঁ, বাংলাদেশি টাকায় 1200-1300 টাকা, অ্যাকোমোডেশন প্লাস ট্রান্সপোর্ট, সব মিলে ভাই। হ্যাঁ, সবকিছু মিলে 50 রিঙ্গিত মানে কাটে এইটা আমাদের। অনেক ভাগ্যবান আপনি, সত্যি আপনি কষ্ট যে করছেন না ভাই 3 বছর, আল্লাহ হচ্ছে ওটার বিনিময়ে, এবং হি ইজ এ গুড ম্যান, সত্যি কথা বলতে ভালো মনের মানুষ হইলে দিন শেষে না
ওই প্রাপ্তির শিকারটা ওনার ইয়াতে আল্লাহ কোনোভাবে রিভেঞ্জ অফ ন্যাচার একটা শব্দ আছে। এবং আরেকটা রিকোয়েস্ট আমি এই ভিডিওর মাধ্যমে করি, আপনি যদি কাউকে ঠকান, আমি একদম সুন্দর করে চোখ রেখে বলতেছি, আপনিও ঠকবেন। ঠকবেন যদি 100%। ঠকাইলে ঠকতে হবেই ভাই, হুএভার ইউ আর। আমি একদম এক্সাম্পল দেই, রিসেন্টলি আমাদের দেশের রাজনৈতিক অবস্থা দেখছেন না, এটা কিন্তু জাস্ট ওইটার বিচার ভাই। কিন্তু ঠকাইছে সারা জীবন, এবং ঠাস করে ঠকতে হয়েছে, ঠকতে হয়েছে, এটা হয়েছে না দেশ ভাই? ছেড়ে পালাইতে হয়েছে। পালাইতে হয়েছে, দ্যাটস দ্য পয়েন্ট। এখন যদি বদনাম করতেছে না ভাই, বদনাম না, সত্যি কথা বলছে। আমি যদি আপনাদেরকে রিয়েলিটি। কন্টেন্টে যদি আমি ঠকাই ভাই, নাজমুল একটা বিষয় বুঝলেন, কারণ আমি মালয়েশিয়া এসে এখানে শুধু ভিডিও বানালাম পজিটিভ, যে মালয়েশিয়া টাকা উড়ে বা এখানে কাজের অভাব নাই, এটা দেখে আমার কাছে 10 জন লোক আসলো, আইসা মালয়েশিয়া আমি পাঠাই দিলাম। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা কিন্তু আপনি যেটা বলছেন সেটা ভাই। হ্যাঁ, এবং এই যে কন্টেন্টটা সে যে বললো ধর, এর কিন্তু কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে আমাকে জাস্ট সত্যি কথাটা বলছে। কেন বলছে এটা আমি ক্লিয়ার করি। এই ভিডিওটা হয়তো প্রবাসী বাংলাদেশিরা দেখবেন, এটা দেখে হয়তো যেই লোকটা মালয়েশিয়া আসতো অবৈধ হয়ে থাকার চিন্তা করতো, সেই কথাটা শুনলে হয়তো আর অবৈধ হয়ে থাকবে না বা প্ল্যান করবে না। করবে না। এখন যদি নাজমুল ভাই বলে হ্যাঁ মালয়েশিয়া রিঙ্গি দূরে তুমি চলে আসো, আপনি কালকাটা টুরিস্ট ভিসা করে অবৈধ হয়ে থাইল্যান্ড দিয়ে চলে আসলেন, আইসা এখানে কাঁদতে হবে। Trust me, কানতে হবে একদম 100%। কানতে কানতে আপনার চোখ ভাই লাল হবে। আমি এই জন্য সবসময় না করি, কিন্তু বিদেশে যদি আমার কাছে কেউ আসে না, আমি বলি ভাই কষ্টের কাজ করতে পারেন, বলছে না আমি তো কনস্ট্রাকশন না, আমি ক্লিনারের ভিসা খুঁজি। বলি, ভাই আসসালামু আলাইকুম, টাটা। কেন বলি জানেন ভাই? সত্যি কথা বলতে ক্লিনারের ভিসা ম্যাক্সিমাম সাপ্লাই হয়, এটা মানেন? কারণ কি একটা কোম্পানির কি 100 ক্লিনার লাগে? না, না, 2 জন বা 3 জন লাগে। 2 জন বা 3 জন। কিন্তু কনস্ট্রাকশন 100 লোক লাগে। এই জন্য কনস্ট্রাকশনের কাজে হচ্ছে সাপ্লাই হওয়ার সম্ভাবনা খুব কম হয়। ক্লিনারের মালয়েশিয়া তো সার্ভিস সেক্টরে সাপ্লাই বেশি, রাইট? কনস্ট্রাকশনে তো সাপ্লাই খুব কম, কম। এবং কনস্ট্রাকশন রেটও খুব কম হয়। কেন হয় কম? 5টা বিল্ডিং করবে, এই ধরনের 5টা কন্ডো বানাবে, এখানে 2-3 বছর লাগবে না? তা তো লাগবেই। 5 বছরও লাগবে। এই 5 বছর যদি কোম্পানি রাউন্ড দিয়ে দেয়, কোনো ইনফরমেশন না থাকে, আপনার এখানে কেউ ঢুকবে আপনার মনে হয়? কেউ ঢুকবে না। বাট সার্ভিসে আপনি কাজ করেন, ফলো করবে। একটা রেস্টুরেন্টে যদি হঠাৎ করে একটা ছেলে আসে না, ওইখানের পুলিশ কিন্তু এগুলো ফলো করে, যে হঠাৎ করে আসলে ওকে এত দিশা আছে, কোনো না কোনোভাবে খবর পাবেই, ও কিন্তু এসে আপনাকে ধরে নিয়ে চলে যাবে, বেশিরভাগ তো মালয়েশিয়া আপনার ওই ইনফরমেশন পায় ইনফরমেশন নিয়েই ওরা যায় ম্যাক্সিমামই। ম্যাক্সিমাম। ঠিক আছে, ওদের রেট কিন্তু বিফলে যায় না, বিফলে যায় না। ও রেট দিলে ধরবেই। আবার যেখানে দেখবেন যে বাঙালি বা ইন্ডিয়ান বা নেপালিদের আনাগোনা বেশি, ওই এলাকাতেই হচ্ছে রেট বেশি, রেট বেশি হচ্ছে। রাইট, দ্যাটস দ্য পয়েন্ট। সো নাজমুল ভাইকে আমি ভিডিওর মধ্যে অনেক ভাইয়ের হোম টাউনই তো আমি জিজ্ঞেস করি না এখন। আমার হোম টাউন হচ্ছে নওগাঁ জেলা। বগুড়া, আমি ভাবছিলাম কথা শুই নাই, আমি একটা রোজ বগুড়া দেখি না। আর নর্থ বেঙ্গলের মানুষ যে ভালো হয়, আমার নানা বাড়ি রংপুরে ভাই, হ্যাঁ রংপুরে। আচ্ছা, আমি আপনার পাশাপাশি। পাশাপাশি, জি। এবং রাজশাহীতে হচ্ছে আমার খুব সুন, মানে বড় একটা কিছু হতে যাচ্ছে আমার লাইফের, অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আসতে পারে। রাজশাহীর নগর তো বোধহয় পাশাপাশি। লাগানো হ্যাঁ হ্যাঁ, না ওরকম কিছু না, লাগানো পাশাপাশি লাগানো একদম, ইয়া মানে জি। পাশের জেলা, হ্যাঁ। তো রাজশাহীতে আমার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হবে। বগুড়া, নওগাঁ, রাজশাহী, রাজশাহী পাশাপাশি। নাটোর আর জয়পুরহাট। নর্থের লোক যে ভালো, এটার প্রুফ আবার পাইলেন। এন্ড ভাইয়ের সাথে আমার এয়ারপোর্টে পরিচিত এগেন বলি, ওনার রুমেই আছি আমি। এন্ড ইনশাল্লাহ আমাকে যেটা উনি বলছে যে ভাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন মাই হোম, এগেইন আসবো। আজকে আমি ভাইকে ছেড়ে দিচ্ছি, বিকজ হচ্ছে ভাবির সাথে উনি কথা বলেন আমার এই ভিডিও বানাইতে গিয়া। সমস্যা নেই, ভাবির সঙ্গে তো ভাবির সাথে সবসময় আগে কথা বলছে, বলি। ভাবির সাথে সবসময় কথা হয়। আমরা এই ভিডিওতে দুটো জিনিস ট্রাই করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। মানে কয়েকটা বেসিক কোয়েশ্চেন থাকে ভাই আমাদের, অনেকে ভিডিও দেখে, তো তো আপনারা যেহেতু প্রবাসী আছেন, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। সমস্যা নেই। মালয়েশিয়াতে আপনি অবৈধ হইয়া থাকতে পারবেন, কিন্তু রিস্কি, আমরা এটাকে সাজেস্ট করি না। বেসিক ইনকামের কথা যদি বলি, বর্তমানে অনেক লোক বেকার আছে, যারা অনেক। অনেক লোক অনেক, সুতরাং এই মুহূর্তে অবৈধ হওয়ার আসার কোনো সুযোগ নাই। ট্যুরিস্ট ভিসা থেকে আপনি ওয়ার্ক পারমিট করতে পারবেন, পারবেন না তা না, অবশ্যই পসিবল, তবে এটার জন্য অনেক টাকা খরচ করতে হবে যদি আপনার লোক ভালো না হয়। আর যদি খুব ভাগ্যবান হন সেই ক্ষেত্রে টাকা লাগবে না, কিন্তু ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে যতদিন সুযোগ না না দিবে। দিবে। এখন আপনি কালকে গিয়ে করবেন মানে 10,000 রিঙ্গিত দিয়ে, এটা কিন্তু সম্ভব না, আপনার ওই সিস্টেমই নাই। সিস্টেম নাই। যখন সিস্টেম হবে টাকা লাগবে না, আপনি অটোমেটিক পাবেন, পাসপোর্ট থাকবে, সাবমিট করবেন, সেটা সম্ভব। পাসপোর্ট হারাই গেছে, লস ইয়া দেখায়, মানে পাসপোর্ট লস দেখায়, আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে পয়েন্ট হইলো ইমিগ্রেশন থেকে যেহেতু একটা মানে সরি থানা থেকে রিপোর্ট করতে হবে পাসপোর্ট হারাই গেছে, কোম্পানির কাছে, কোম্পানি যদি রিপোর্ট করে তাহলে আপনাকে তারা চাবে না, মানে কোম্পানি থেকে হারাই গেছে এই মর্মে কলিং বিসের লোক কোম্পানি পাসপোর্ট করবে, কিন্তু আপনি তো নিজে হারাই ফেলছেন বা পাসপোর্ট ধরেন রাইখে কোম্পানি থেকে পালাই গেছেন, সেই ক্ষেত্রে আপনি নিজে পারবেন না, ইউ হ্যাভ টু টেক সাপোর্ট ফ্রম আদার্স। কোন একজন মিডিয়া থেকে সাপোর্ট নেবেন, এটার খরচ হচ্ছে 150 থেকে 200 রিঙ্গিত। ভাই বর্তমান 200 থেকে 250। 250, ভাই নিজে করছিল একসময় 150 রিঙ্গিত দিয়ে, সেটা অনেক আগের কথা, উনি ভালো মানে লোক পাইছিল এই জন্য। কিন্তু 2 বছর 200 রিঙ্গিত 250 রিঙ্গিত ধরলে মোটামুটি আপনি পারবেন, পাসপোর্ট করতে পারবেন, কিন্তু ভিসা করতে পারবেন না। আপনাকে ওয়েট করতে হবে যখন সুযোগ দিবে, কয়েকদিন আগে সুযোগ দিছিল মনে হয়, এখন বন্ধ, এখন রেট চলতেছে, এখন বন্ধ। এই রেট শেষ হলে আবার সুযোগ দিবে।
সুযোগ দিছিল আপনার ভিসা করার, ভিসা এটা শেষে আবার যারা ভিসা করতে পারে নাই তাদেরকে যাওয়ার সুযোগ দিছে এখন। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত। সুযোগ দিচ্ছে যাই দিবে। হ্যাঁ, 500 রিঙ্গিত আপনার জরিমানা দিবে। জরিমানা দিয়ে যেতে পারবে। ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর সুযোগ এখনো সুযোগ আছে, সুযোগ আছে। চলে যেতে পারবে। তো যারা মালয়েশিয়া অবধি এই ভিডিও দেখবেন, যদি আপনি যেতে চান ইউ আর ফ্রি টু গো, ডিসেম্বর অবধি যেতে পারবেন। এরপর আবার দেখবেন রেট দিচ্ছে, অথবা এমন হইতে পারে ডিসেম্বরের পর হয়তো কলিং এর জন্য কলিং এর জন্য দিতে পারে, আবার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ সুযোগ দিতে দিতে পারে, পারে, এটা চান্স আছে, রাইট। চান্স তো আছে। জানুয়ারি পর্যন্ত ওয়েট করেন, এর একটা সুযোগ আছে। এবং আমরা এই বেসিক কোয়েশ্চেন গুলো আপনাদের থাকে, এই জন্য আমি মালয়েশিয়াতে বসেই আপডেটটা দিচ্ছি। বিকজ আমি ঢাকায় বসে বক বক করলে আপনারা বলবেন যে তুমি ঘোরার টাইম নিজে কোনোদিন যাও নাই, ভাই এটা সত্যি কথা। আপনি নিজে, আমি নিজে যেই জায়গায় যাই না, ওটা যদি আমি লেকচার দিই, এটা কি ঠিক হবে না ভাই? আপনি ইমিগ্রেশন পার করছেন, আপনি জানেন যে মালয়েশিয়ান ইমিগ্রেশন কেমন হইতে পারে। এখন আমার কাছে একটা কনফিডেন্স আছে, আমি যদি সেকেন্ড টাইম মালয়েশিয়া আসি, ট্রাস্ট আমাকে কোনো কোয়েশ্চেন করবে না, করবে। ও যখন দেখবে যে না একবার এসে ঘুরে চলে গেছে, আবার আইছে, আমাকে যদিও কালকে কিন্তু খুব বেশি কোয়েশ্চেন করে, খালি বলছে যে হোয়েন ইউ আর রিটার্নিং 17 ইয়েস ওকে। কিন্তু আমার সাথের লোকটা কিন্তু মাওলানা সাহেব আপনি দেখছেন আটকাইছে, ব্যাক চেক করছে, অনেককেই কোয়েশ্চেন করে। যদি ইমিগ্রেশনের সন্দেহ হয় যে এই লোক মালয়েশিয়া আইসা ওর কান্ট্রিতে ব্যাক করবে না, তাইলে আপনাকে ঢুকতে দিবে না। হুম, ভাই কিন্তু এখানে 100%। ফকলিফটে আছে, মানে কোম্পানির নামটা আবার বলুন ভাই, কষ্ট অনেকে আমার কোম্পানির নাম টাস্কো বেরহাদ। টাস্কো বেরহাত, ওকে আমি এখানে ফরক্লিফ অপারেটর হিসেবে আছি ওকে। শুরু থেকেই। 3 বছর ধরে আছেন এই কোম্পানিতে? 4.5 বছর। 4.5 বছর, 4.5 বছর এর মধ্যে। তবে আমার ভিসা চলতেছে, চলবে হচ্ছে 3 নম্বর ভিসা ওই যে পাবো। মাঝখানে ভাই অনেক ইয়েতে স্ট্রাগল করে তারপরে আসছে। না, এখানে আসার পরেও আমি আপনার হচ্ছে 1.5 বছর ভিসা পাইছিলাম না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, 1.5 বছর পরে ভিসা পাইছি। ভিসা পাইছি। কিন্তু ওইটা আমার ওই 1.5 বছর আগেরই অ্যাপ্লাই ছিল। 1.5 বছর পরে আমার ও অ্যাপ্লাই করে রাখছিল কিন্তু ভিসা পান নাই। ভিসা পাইছিলাম না। আচ্ছা। 1.5 বছর পরে আমি ভিসা পাইছি এটা। অ্যাপ্লাই করার পরে তো সেফ, তখন তার পুলিশের ভয় ছিল না। না, আমার তখন ওই রেজিস্ট্রেশন পেপার ছিল, ফিঙ্গারপ্রিন্টের পেপার ছিল। ছিল, সবকিছু ওটা ছিল। ধরলেও দেখাই ঠিক আছে, দিলেই- কিন্তু কোম্পানির কথা ছিল না, কথা পাইছিল না, আচ্ছা আচ্ছা এই জন্য লেট হয়েছে, কোম্পানির একটা উইকনেস ছিল। উইকনেস এখন ছিল। কোম্পানি সব পাওয়ার পরে আগুন লাগিয়েছে, সব বুঝাই দিছে। জি, তো আমরা বাইকে অনেক ধন্যবাদ দিছি। একটা বাজে আমি নিজেও ঘুমায় যাব, 12:45 বাজে মালয়েশিয়ান টাইম, বাংলাদেশ টাইম একটু আগে বাজে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে কয়েকটা মেসেজ আমি এগেইন ক্লিয়ার করি, একদম পয়েন্ট বাই পয়েন্ট, ভুলে একটু ধরাই দিয়েন ভাই। নাম্বার 1 হচ্ছে মালয়েশিয়াতে এভারেজ সবাই জানেন স্টার্টিং হচ্ছে 1500 রিঙ্গিত বেসিক স্যালারি। ওভার টাইম কিছু কোম্পানি থাকে, কিছু কোম্পানি থাকে, ডিপেন্ডস করে অবস্থা বুঝে। আপনার এমনও কোম্পানি আছে, যেমন ভাইয়ের কোম্পানিতে 3 ঘন্টা ওভার টাইম কম্পালসারি, উনি যদি কোনো কাজ নাই কোম্পানি ওরা 3 ঘন্টা ওভার টাইম দিবে বসায় রাইখা। জি, এবং সেটা এবং আল্লাহর দিচ্ছেও 30 তাই। দিন, মানে 26 দিনই। আপনার ছুটি 26 সপ্তাহে দিন, একদিন না ভাই, রোববার। হ্যাঁ, রবিবার ছুটি, যদি আমি কালকে না পরশু দিন হইতো না, তাহলে বাসে সারাদিন ঘুরতে পারতাম। ঘুরতে নেক্সট টাইম পারতাম। যখন আসবো না, শনিবারে ঢুকবো, রোববার ঘুরবো। নেক্সট টাইম আপনি যখন আসবেন, এখন তো আমি রিসেন্ট আসছি, কালকে আপনার সঙ্গে আসলাম। জি জি আসার কারণে আমাকে কাজে জয়েন করতে হয়েছে জি, আজকে। প্রথমত হচ্ছে আমার কাজে জয়েন করার ডেট ছিল আজকে, জি। উইথ আমার মনটা ভালো করার জন্য হ্যাঁ, আমি বুঝতে কাজে পারছি। গেছি। সারাদিন বসে থাকলে এর bore হয়ে যেত। খুব বোর লাগতো। আর আমি ভাইকে বলিও না, আমি বললে হয়তো ছুটি নিয়ে রাখতো। এটা যদি আগে জানতাম অবশ্যই ছুটি নিতাম, আপনার সঙ্গে ঘুরলেও আমার সময়টা ভালো জি কাটতো। জি জি জি, নেক্সট টাইম তো ইনশাআল্লাহ। পরের বার যখন আপনি আসবেন, জি, আমার আসার একদিন আগে শুধু আমাকে জানাবেন। আচ্ছা আপনারা 15 দিন আপনি জানাই দিন, শিডিউল দিয়ে দিন। 3 দিন থাকেন, 4 দিন থাকেন, 5 আমরা দিন ঘুরবো থাকেন, একদিন। 1 সপ্তাহ থাকেন, আমি পুরোটাই ছুটি নিয়ে নিব, ইনশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ। সঙ্গে ঘুরবো। ওকে, মালয়েশিয়া যেখানে যেখানে আপনি ঘুরবেন, আপনার সাথে ঘুরবো আমি। ইনশাআল্লাহ 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 এবং যত রকম তথ্য লাগে আপনাকে, হেল্প, ইনশাআল্লাহ সহযোগিতা, ইনশাআল্লাহ। জি জি আপনার জি, থাকা খাওয়া থেকে শুরু করে যাবতীয় ইনশাআল্লাহ। দায়িত্ব আমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ। আর ভাই যখন ঢাকায় আসবে, আপনি তো আমাকে না বলে টের পাই, আমার হচ্ছে ড্রাইভারকে বলে রাখবে সে ধরে নিয়ে চলে আসবা। তা অবশ্যই। ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে এইটুকু ইনশোর করি, ভাই যেহেতু ওনার সাথে আমার পরিচয় হয়েছে, ইনশাআল্লাহ বগুড়া তো, নওগাঁ না, নওগাঁ। উইল বি দেয়ার। ছুটিতে তো যাবেনি এখন, যারা 2 বছর পরে যাও। আমার হোম টাউনে আপনার অলওয়েজ দাওয়াত রইলো। জি আপনি আসবেন কখনো, আমি থাকি আর না থাকি। জি জি আমি জি। থাকা না অবস্থায় আপনাদের আসলে তো গেলে আপনি, হবে না ভাই। আমি থাকা অবস্থায় আসলে তো আপনি গেলেই যাবো। বুঝতে আপনাকে ঢাকা পারবেন। থেকে ধরে নিয়ে সাথে যাবো। আমার উত্তরবঙ্গে আপনি আসলে বুঝতে পারবেন উত্তরবঙ্গের মানুষ অনেক মিশুক। কতটা উম, অতিথি পরায়ণ। অতিথি পরায়ণ হয়, এটা আমি সেটা জানি, বুঝতে পারবেন। এটা আমি মানে অনেক শুধু আমার ভালোভাবে ক্ষেত্রে জানি। না, এটা হয়তো বংশগতভাবে আসে, আমি জানি ওই না। ওই অঞ্চল অঞ্চলটা এইরকম, নর্থ বেঙ্গলে প্রত্যেকেই অনেক অতিথি বেশি পরায়ণ মিশুক, আমরা অনেক অনেক। অনেক অনেক বেশি। তো 1 নাম্বার পয়েন্ট গেল, অবৈধ হয়ে বৈধ সুযোগ হইতে পারবেন। 1500 রিঙ্গিত বেসিক, 8 ঘন্টা ডিউটি। ওভার টাইম যদি সরকারি ছুটির দিনে করেন তাহলে হচ্ছে 3 গুণ, আর এমনি সাপ্তাহিক ছুটির দিনে করলে 2 গুণ। আর ইনকাম এই মুহূর্তে সবার মোটামুটি 2000 থেকে 3000 রিঙ্গিত এভারেজে।
2000 নিচে মোটামুটি কেউ কামায় না, যারা একটু পুরাতন। হুম। আর যারা একটু ভালো আছে তারা 3000-3500 হাইয়েস্ট আর্ন করে, ফ্যাক্টরির অনেকেই 3500 বা 3000 আর্ন করে, এটা স্ট্যান্ডার্ড। 4-5 হাজার রিঙ্গিত খুব রেয়ার, অবৈধ কাজ ছাড়া মনে হয় না 5,000 রিঙ্গিত কোনো কোম্পানিতে পায়। না 5,000 রিঙ্গিত পসিবল না, ফাউ বয়ান দিয়ে লাভ নাই। 1 লাখ টাকা মোটামুটি স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি, সেটা পসিবল অনেকের ক্ষেত্রে, আবার সবার ক্ষেত্রে না। আর পাসপোর্ট হারাইলে পাসপোর্ট বানানো সম্ভব, টুরিস্ট থেকে ওয়ার্কে কনভার্ট করা পসিবল। সেই ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে যখন এই দেশের সুযোগ দিবে। সরকার সুযোগ দিবে, তখন আপনি পারবেন। আদারওয়াইজ আপনি যদি বলেন 20,000 রিঙ্গিত দিলাম, ইটস নট পসিবল। আমি যখন নেক্সট টাইম আসবো, আমি 2টা কন্টেন্ট আপনাদের ক্রিয়েট করি। একটা হচ্ছে স্টুডেন্ট ভিসাতে কি কি হয়, কয়েকটা কলেজ আমরা ঘুরবো আপনাকে সাথে নিয়ে, পাশাপাশি স্টুডেন্ট থেকে যারা পার্ট টাইম জব করে ওদের আমরা কিছু ইন্টারভিউ নিবো। এটার জন্য আমাকে টাইম দিতে হবে। একদিনে আপনি সেই পুরো মালয়েশিয়া বুঝা ফেলবেন, এত বড় পণ্ডিত আমি হই নাই, এবং এটা পসিবল না ভাই, সত্যি কথা বলতে। জি 5-6 অবশ্যই। বার আসলে ওই দেশ সম্পর্কে একটা মোটামুটি ধারণা হবে। কারণ আমার আজকে মালয়েশিয়ান কিছু লোকালের সাথে কথা হয়েছে, নাম্বার নিচ্ছি, আরেকবার আসলে আরো কিছু হবে, তখন এখানে একটা সার্কেল তৈরি হবে, তখন আমি আরো দিতে পারবো। এই ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি, রাত অনেক হয়েছে, বাইকে আর আটকাবো না। যারা এটা এতক্ষণ ধৈর্য দেখছেন, বিশেষ করে আমার জন্য দোয়া করেন, না করেন নাজমুল ভাইয়ের জন্য করেন, ভাই নিজে এটা দেখবে। এন্ড ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল, লাস্টে বলতে ভুলে দেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা একটা আইফোন গিভঅ্যাওয়ে করতেছি 20 ডিসেম্বর, ইনশাল্লাহ আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার হলেই করবো। নাজমুল ভাইয়ের লিস্টে থাকতে হবে। ভাই সাবস্ক্রাইব করছেন না? হ্যাঁ করে দিছে, ইয়েস, আমি এয়ারপোর্ট তো থেকে করে আমি দিছিল, তো আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছি প্লেনে বসে। প্লেনে বসে করছে। সো লিস্টে ইনশাল্লাহ নাজমুল ভাইয়ের নামও থাকবে। বাদাম নাজমকে আমরা আইফোন দিচ্ছি, আর মালয়েশিয়া থেকে কিছু গিফট ইনশাল্লাহ নিয়ে যাবো, ওইগুলো আমরা গিভঅ্যাওয়ে করে দিব। ভাবিকে সাবস্ক্রাইব করতে বললেন, ভাবির আইডি নাম দিয়ে গিফট দেখি, হয়তো হয়তো বা এতক্ষণ সাবস্ক্রাইব করে নিছে, অলরেডি লিংক দিয়ে ফেলছে, যেহেতু লিংক বাইরে পাঠিয়ে দিচ্ছে। দিছে। সো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন, আমার 2টা রিকোয়েস্ট আছে থ্রুআউট দিস ভিডিও। দক্ষ হয়ে বিদেশ গেলে আসলে অর্থ সম্মান মিলে। উনি যদি দক্ষ না হয়তো, এই ফকলিফট না চালে কনস্ট্রাকশন করতে হলে ইনকাম হইতো না। এই সুযোগ সুবিধা কনস্ট্রাকশন পাইতেন, এই ফ্ল্যাট নিয়ে থাকা। আমি কিন্তু ফরক্লিফট চালানো শিখছি, বা শুধু ফরক্লিফট না, আমি আদার্স সব গাড়ি চালানো শিখছি। আমি এই কনস্ট্রাকশন সাইটে ছিলাম, যেটা বললাম জি জি। পাহাড়ে কাজ করতাম। হুম। সেখানে 18 মাস কাজ করছি, 9 মাস শুধু আমি গাড়ি চালানো শিখছি। ফরক্লিফট উইথ আপনার হচ্ছে বেহু, যেটা আমরা বাংলাদেশে বেকু। ভেকু বলি। জি। ভেকু আপনার হচ্ছে এক্সকেভেটর, এক্সিবিটর, রাইট। এক্সকেভেটর আর হচ্ছে আপনার হাইলাক্স, আচ্ছা আচ্ছা। লরি, ছোট লরি, বড় লরি, হুম। যাবতীয় যেগুলো গাড়ি আছে সবকিছু এটা আমি নিজে যোগ্যতা শিখছেন না ভাই? নিজের কি যোগ্যতা আপনারা শিখাই শিখছি। দিছে? না, না শিখলে এই সুযোগ আপনি আমার পাইতেন না। কোম্পানির ভিতরে সবকিছু ছিল, আমাদের যেটা স্টোর রুম, হুম। ওইখানেই আমি ফ্রি টাইমে আমি চালানো শিখতাম শিখছি। এই যে শিখে আপনার ভিতরে। একটা উপকার হয়েছে না ভাই? অনেক বড় উপকার। এই সুযোগ আপনি পাইতেন আমার শুরু করার আমার সাথে সাথে? কোম্পানিতে আমার বর্তমানে যে দাম, এটার কারণে জি, আমার হাতের কাজের জন্য দাম, বিগ দক্ষতা। বস তার উপরে বিগ বস সবাই আমারে এক চিনে। নামে ছিল যে নাজমুল, বাংলাদেশ থেকে। কিন্তু আপনি যদি শুধু কনস্ট্রাকশন হেল্পার থাকতেন, আপনাকে এইভাবে চিনতো? চিন্তা না। ওই যে আপনার নিজের যোগ্যতা ছিল। আমি আমার এক্সাম্পল দিই, ধরেন আমি তো ইউটিউবিং না করতাম, আপনারা আমাকে চিনতেন। জব করতাম বা পড়াশোনা শেষ করতাম, হয়তো বাইরে কোথাও কাজ করতাম। এখনো কাজ করতেছি, মানে নিজেকে অনেক বড় বলে প্রেজেন্ট করতেছি এরকম না। বাট দেখেন, ইউটিউবিং করাও কিন্তু আমার জন্য স্ট্রাগল হয়েছে ভাই। আমি যখন, আমার মনে আছে, আমি ঈদের শপিং না করে টাকা দিয়ে ক্যামেরা কিনছি। এই কথা ভাবলে কি আমার গায়ের লোম দাঁড়ায় যায়। কোনো কিছুই পৃথিবীতে আপনাকে ফ্রি দিবে না। মালয়েশিয়াতে আপনাকে টাকা উড়ে না। আপনি পরিশ্রম করবেন, ইনকাম করবেন। তো সকলেই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে অবধি টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।